বলছি ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে নির্যাতন এখন চালাচ্ছেন এই ইউনূস সরকার, সেটা প্রতিদিন স্টেট ডিপার্টমেন্ট, হোয়াইট হাউস সব বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করছি তুলে ধরার জন্য। এবং এই বিষয়টা নিয়ে আপনি ইতিমধ্যে জানেন যে ভারতবর্ষে ভ্রমণকালীন সময়ে তুলসী গাওয়ার, যিনি হলেন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স, ওনার আন্ডারে 18টি সংস্থা কাজ করেন। উনি কিন্তু এইটা নিয়ে সংশয় উনি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কনসার্ন। অতএব বাংলাদেশের এই যে অবস্থা, এই অবস্থার জন্য কিন্তু বাংলাদেশের মানুষ দায়ী নয়, বাঙালিরা দায়ী নয়, আমরা দায়ী নয়। এটার সম্পূর্ণ ভার কিন্তু নিতে হবে ইউনূস। উনি জীবিত থাকেন, ক্ষমতায় থাকেন আর না থাকেন, এর দায়ভার সম্পূর্ণই নিতে হবে ইউনূসকে। এবং ইউনূসের সাথে যে হিজবুত তাহরির, আপনি জানেন যে গতকালকে ইতিমধ্যে আমেরিকান একজন সিনিয়র জার্নালিস্ট লরা, যিনি খুব ইনফ্লুয়েন্সিয়াল, তিনি ওনার স্ট্যাটাসে সরাসরি নাম নিয়ে বলেছেন যে এই মাহফুজ উনি হিজবুত তাহরির সদস্য এবং বাংলাদেশ বর্তমান সরকারের উনি একজন উপদেষ্টা মন্ত্রী পর্যায়ের। সো আপনার সাথে এই ব্যাপারে আমার কোনো ডাউট নেই। আমি যেটা বলছি, ঐতিহ্যগত ভাবে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক কোনো ধরনের খারাপ নয়। এই মুহূর্তে যে অবস্থাটা উনি সৃষ্টি করছেন মেটিকুলাসলি ডিজাইন করে, যে এই সম্পর্কটা যে বাংলাদেশের একটা শ্রেণী তৈরি করেছেন ওনারা কোটি কোটি টাকা ইয়ে করে, যে ভারতবর্ষের বিরোধিতা করতে হবে, ভারতবর্ষ বলতে আমি বলছি বর্তমান ভারতের বিরোধিতা করতে হবে। এবং এই যে উগ্রতা, এই যে রিলিজিয়াস উগ্রতা, এটা কিন্তু পিএম মোদি যখন হোয়াইট হাউসে এসেছিলেন, আমি সেখানে ফিজিক্যালি উপস্থিত ছিলাম, ওনারা দ্বিপাক্ষিক ডিক্লারেশনে বলেছেন ডোনাল্ড ট্রাম্প এবং মোদি যে নট অনলি ভারতবর্ষে, আমরা ইন্দো প্যাসিফিক জোন সহ সারা পৃথিবীতে কোনো ধরনের ইসলামিক অন্যান্য যে কোনো ধরনের উগ্রবাদকে আমরা প্রতিহত করব, অ্যান্ড উই মিন ইট। এটা ওনারা বলেছেন। সো দাদা, এটাই ছিল। আমি মনে হয় সম্পর্ক আমাদের সব বিভিন্ন ধরনের ক্যাম্পেইন তৈরি করা, বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করা, যেমন তারা আয়না ঘরের কথা বলে, যে বিষয়টা হলো তারা কিন্তু কখনই এটা প্রমাণ করতে পারে নাই যে আয়না ঘর বলতে মানুষের কাছে কিন্তু আয়না ঘরের কোনো ডেসক্রিপশন নেই। হোয়াট ইজ আয়না ঘর? আয়না ঘর, তারপর তারা বললো যে আয়না ঘর তারা তৈরি করলো। এটা প্রমাণিত, যে কারণ সেসবগুলো নতুন রং এন্ড এভরিথিং ইউ সি দ্যাট। আমি শুধু বলে আপনাকে দিচ্ছি, সেই আয়নাঘর দেখানোর জন্য তারা মানে পৃথিবীর কোন সাংবাদিক নিল না। যে সকল সাংবাদিকরা এই মেটিকুলাসলি ডিজাইন ক্ষমতা দখলের সাথে যুক্ত ছিল, তাদের একজন বা দুইজনকে নিয়ে গিয়ে তারা ভ্রমণ করে সেটা প্রচার করলো। হ্যাঁ, কিছু কিছু মানুষ তো অপুলকিত হবেই এসবগুলো দেখে, কিন্তু এই যে হিজবুত তাহরির যে সদস্য, বর্তমান সরকারের যে উপদেষ্টা, সরকারি উপদেষ্টা, আমি এটা প্রতিবাদ করছি, বাংলাদেশের এখন কোনো সরকার লিগাল ভাবে নেই। অতএব তারা জোর করে নিজেদেরকে সব বলছে। এবং বাংলাদেশের, আমি সবচেয়ে কম করে বলি যে বাংলাদেশে যদি আপনি গান পয়েন্টেও ধরেন, তারপরেও 33% মানুষ এই যে রাজনৈতিক পার্টি সবচেয়ে প্রাচীনতম উপমহাদেশে আওয়ামী লীগের সাপোর্টার রয়েছে। তাহলে যদি 33% 18 কোটির হয়, তাও তো এটা একটা বিরাট সংখ্যক নাম। অতএব এই মানুষগুলো কখনোই এই কথাগুলোকে বিশ্বাস করে, তাদের পারিবারিক মেম্বার সহ যদি আপনি হিসাব করেন 8 থেকে 10 কোটি মানুষ, তাদেরকে এরা এই মিথ্যা কথা দিয়ে বুঝাতে পারবেন। অন দা টপ অফ দ্যাট, যেই বিষয়টা বাংলাদেশে একদম টুটি চেপে ধরে রাখা হয়েছে এই ইউনূস সরকারের মাধ্যমে, যেটা হলো গণমাধ্যম, 32 নাম্বার পৃথিবীর ঐতিহ্য। কারণ একটি রাষ্ট্রের, সম্পূর্ণ একটি জাতি রাষ্ট্রের সৃষ্টির, আপনি বলতে পারেন আদি গৃহ, সুতিকা গৃহ অর সামথিং লাইক দ্যাট, বর্ন হাউস, সেইটাকে যখন আঘাত করা হলো, যারা বাংলাদেশে আওয়ামী বিরোধী তারাও এটাকে প্রশংসা করেনি এবং তারা অপেক্ষা করছে এই যে ইউনূস তার কখন বিচার। ধন্যবাদ দাদা। এই অগাস্টের নারীদেরকে যে অ্যাওয়ার্ড দেওয়ার কথা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের, এটা বাৎসরিক একটি অনুষ্ঠান করে তারা দেন, এবং গতকালকে আমেরিকান ইস্টার্ন টাইম দুপুর 1টায় সেটা অনুষ্ঠিত হয়, এবং সেখানে অবশ্যই বাংলাদেশের নামও উচ্চারিত হয়নি এবং সেখানে বাংলাদেশের কোনো নারী উপস্থিত ছিলেন না।
গত সপ্তাহে দ্য ভয়েসের পক্ষ থেকে আমরা স্টেট ডিপার্টমেন্টের সাথে এই বিষয়টা নিয়ে যুক্ত হই এবং তাদেরকে রিকোয়েস্ট করি যে যারা বাংলাদেশ থেকে আসবেন তাদেরকে আমরা ইন্টারভিউ করতে চাই এবং সে বিষয়ে যদি ওনারা আয়োজন করে দেন। উত্তরে ওনারা জানান যে বাংলাদেশ থেকে এই অনুষ্ঠানে কেউ আসছেন না, অতএব বিষয়টা আর আগাচ্ছে না, অতএব ইন্টারভিউ করার তো সম্ভব হবে না। গতকালকে আমরা যখন এটা দেখি অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠানে সবাইকেই পরিচিত করিয়ে দেওয়া হয় এবং সেই অ্যাওয়ার্ডের কথাও বলা হয়, কিন্তু সেখানে বাংলাদেশ নামক কোনো বিষয় আসেনি। তাহলে কি আমরা প্রশ্ন রেখে এটা ক্লোজ করে দেই যে তাহলে কি কোনোভাবে সেটা অফিসিয়ালি বন্ধ হয়ে গিয়েছিল? সেটা জানতে হলে আমাদেরকে আবারও জিজ্ঞেস করতে হবে স্টেট ডিপার্টমেন্টকে, আমরা সেটা অবশ্যই করব আমাদের পক্ষ থেকে। আরেকটা বিষয় হলো যে এই যে জুলাই অগাস্টের নারীদের নাম আসলো, সেটা কিন্তু অবশ্যই ট্রাম্প প্রশাসনের মনোনীত নয়, কারণ আপনারা কিন্তু 1 বছর ব্যাপী কাজ করে তারপরে মনোনয়ন দেওয়া হয়। সেটা তৈরি করে গিয়েছিলেন নিশ্চয়ই যে বাইডেন প্রশাসন, এবং আমরা ইতিমধ্যে এটা প্রমাণিত যে বাইডেন প্রশাসনের বলবো পুতুল হিসাবে যে বিষয়টা বাংলাদেশে ঘটলো, সেখানে তাদেরকে আরো সম্প্রসারিত আরো সাপোর্ট করার জন্য হয়তো বা বাংলাদেশের এই নারীদেরকে এখানে চেষ্টা করা হয়েছিল। অতএব প্রশ্ন রেখে গেলাম যে এটা কি কিভাবে কি হলো যে এই ঘটনাটা ঘটলো না। কিন্তু এখান থেকে ওই প্রতিক্রিয়াতে চলে যাই, যে প্রতিক্রিয়ার প্রশ্নটা আপনি করেছিলেন দীপান্বিতা, যে চায়নার সাথে চায়না বাংলাদেশ, এই যে ডক্টর ইউনুস যে চায়না গেলেন, আই এম সরি টু সে ডক্টর, অল অফ মাই ফ্রেন্ডস রিকোয়েস্টেড মি নট টু ডু দ্যাট, কিন্তু যাই হোক, সেখানে তিনি যে ঘটনাটা চায়নাতে ঘটিয়ে আসলেন, যেটা মানবদাও বললেন যে একটি চুক্তি আরো কতগুলো 8টি সমঝোতা স্মারক, গেলাম না সেখানে, একটি চুক্তির কথাতেও বাদ দিলাম। যে বিষয়টা হলো তারা 2 দেশ মিলে, 2 দেশের প্রধান, একজন এক্সিকিউটিভ প্রধান আরেকজন এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মিলে যে ঘোষণায় ওনারা একটি করলেন, সেটা হলো ওয়ান চায়না পলিসি। আই রিপিট, ওয়ান চায়না পলিসি। তো ওয়ান চায়না পলিসির অর্থ হলো তাইওয়ান চায়নার অংশ, যেটা সবচেয়ে বড় সিকিউরিটি সাপোর্টার ফর চায়না তাইওয়ান হলো আমেরিকা, এবং আমেরিকার এই পররাষ্ট্র নীতিতে কোনো ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা আজকে নেই, আগামীতেও নেই, ভবিষ্যতেও থাকবে না। এবং সেখানে আমি আবার শব্দটা বলি যে অর্বাচীন, এই ইউনুস, উনি যদি এই ঘটনাটা ঘটিয়ে থাকেন, যেটা আসলে রিপোর্টটা অবশ্যই আসছে, সেখানেই আমি উল্লেখ করেছিলাম যে চায়নার সাথে আমেরিকার যে দ্বন্দ্ব, সেটা যেমন অর্থনৈতিক তেমন সামরিক, এবং সেই সামরিক দিক দিয়ে ওরা চায়নাকে সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে সেখানে তাইওয়ানের স্বাধীনতা বা তাইওয়ানকে চায়নার অংশ হিসেবে কখনোই গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র। অতএব ডক্টর ইউনুসের যে বিষয়টা উনি ঘটিয়ে আসলেন এবং যে সকল চুক্তি উনি করেছেন, এবং বঙ্গোপসাগরকে যেখানে আমেরিকা 71 সন থেকেই আমরা জানি, তার আগে থেকেই নিশ্চয়ই 71 সন থেকে জানি যে আমেরিকার একমাত্র খুব বড় একটা প্রজেক্ট, এবং এটা 30 বছর ব্যাপী প্ল্যান করে এগিয়ে নেওয়া হচ্ছে, যে তাদের প্রেজেন্স থাকা বঙ্গোপসাগরে। কারণ বঙ্গোপসাগরের চতুর্দিকে দেখেন, প্রায় চতুর্দিকে হলো ভারতবর্ষ, ওই দিক দিয়ে আন্দামান, এদিক দিয়ে ভারতের, অতএব সেখানের উপস্থিতি একচ্ছত্র ভাবেই ভারতের উপস্থিতি সবচেয়ে বেশি, যদিও আন্তর্জাতিক পানিতে আমরা কেউ কাউকে বাধা দিতে পারবো না, কিন্তু বঙ্গোপসাগরের এই অঞ্চলে ভারতের ফিজিক্যাল উপস্থিতির জন্য ভারত যে কাজটুকু, ভারত বলছি বা যুক্তরাষ্ট্র যে কাজটুকু করে যাচ্ছে, সেটার বিরুদ্ধে ইউনুস গিয়ে ওনাকে ডেকে আনার অর্থ হলো যে ভারত, এই যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা ইতিমধ্যে দেখলাম নিউ ইয়র্ক টাইমস এর যে রিপোর্ট বাংলাদেশ সম্বন্ধে, এটা কিন্তু এমনি নয়, বা আমেরিকান যে পররাষ্ট্র নীতি, তাকে লক্ষ্য করে আমেরিকার প্রায় সকল গণমাধ্যমই সেটা নিয়ে তাদের প্রতিক্রিয়া জানায়। অতএব এর প্রতিক্রিয়া হিসাবে যে চায়না ভ্রমণ, এমনকি উনি
উনি বাংলাদেশের বা ইন্ডিয়ার সাথে বা পৃথিবীর সবচেয়ে লম্বা বা দীর্ঘতম যে বর্ডার সেটা হলো ভারতের বাংলাদেশ বর্ডার। সেই আমাদের প্রতিবেশী, আমাদের স্বাধীনতা সংগ্রামের যে একচ্ছত্র ভাবে যাদের সহযোগিতায়, বন্ধুত্বপূর্ণ সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই রাষ্ট্রকে উনি অনেক চেষ্টা ও নাকি করেছিলেন ভারতবর্ষে ভ্রমণ করা, চায়না যাওয়ার আগে। কিন্তু যেহেতু ভারত এই মুহূর্তে কোনো অনির্বাচিত সরকারের সাথে কোনো ধরনের বাইলেটারাল কোনো কিছু করতে অনাগ্রহী, সেই জন্য উনি অনেকটাই এই গেমটা বলবো, এই গ্যাম্বলিংটা করে আসলেন চায়না গিয়ে, যার পরিণতি যুক্তরাষ্ট্র থেকে যে সকল সিগন্যাল আমরা পাচ্ছি তাতে করে খুবই ভয়ঙ্কর পরিণতি হওয়ার সম্ভাবনা। সেটা আপনি আপনার প্রশ্নে উল্লেখ করেছিলেন ডাইরেক্ট কোনো অ্যাকশন, আমি সেভাবে যাব না, কিন্তু ডিপ্লোম্যাটিক অ্যাকশন গুলো যে রকম হতে পারে তাতে করে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এবং সেখানে ভারতবর্ষের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবচেয়ে ভালো এই পর্যায়ে এখন, এবং ভারতবর্ষ কখনোই ওই আমাদের অঞ্চলে আরেকটি কাশ্মীর বা উগ্রবাদ সৃষ্টি হোক সেটা তারা কখনোই চায় না। ভারতবর্ষের যেটা প্রয়োজন সেটা হলো অস্থিতিশীল বাংলাদেশ, এবং সেই অস্থিতিশীল বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য যুক্তরাষ্ট্র সমস্ত পদক্ষেপ নিচ্ছে, যা ইতিমধ্যে প্রতীয়মান। একটি উদাহরণ নিউ ইয়র্ক টাইমের প্রতিবেদন। এটা বাংলাদেশে এই মুহূর্তে কোনো নির্বাচিত সরকার নয় যে তারা কোনো দ্বিপাক্ষিক বিষয়গুলো সম্পাদন করতে পারে। দীর্ঘকালীন সম্পাদনা করার জন্য নির্বাচিত সরকারের বিকল্প অবশ্যই নেই, স্থিতিশীল সরকার হতে হবে। আরেকটি বিষয় যেটা আপনি উল্লেখ করলেন, সেটা ধন্যবাদ আপনাকে এই জন্যে যে এই বিষয়গুলো আসলে সময়ের সংক্ষিপ্ততা এবং বিষয়গতভাবে যে চায়নার সাথে এখানে নতুনত্বের কিছু নেই। আর সর্বোচ্চ মানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো যেটা বাংলাদেশে কোনো রেভলিউশন হয়নি, বাংলাদেশে মেটিকুলাসলি ডিজাইন করে ক্ষমতা দখল করা হয়েছে। এই বাংলাদেশে এই মুহূর্ত পর্যন্ত আমরা যখন কথা বলছি তখনও পর্যন্ত বাংলাদেশের সংবিধান সমুন্নত, এটা স্থগিত নয়, এটা বাতিল নয়, এবং সেই সংবিধান অনুসারে এই রকম কোনো সরকারের অস্তিত্ব নেই। এবং এই সরকারের যেহেতু অস্তিত্ব তারা কোনোভাবে দখল করে আছে, সেখানে তাদের একমাত্র কাজ হলো নির্বাচিত, যেটা তারা যদিও এটা যখন তারা আন্দোলনের নামে রাস্তায়, তখন তারা বলেছিল কি মেধা না কি এইসব কোটা বিরোধী আন্দোলন, কোটা ছিল না কখনোই বাংলাদেশে 2018 সালের পর থেকে। সেখান থেকে তারা রাজনৈতিক ভাবে এখন বলছে অন্য কিছু, কিন্তু মৌলিক বিষয়টা কি, অনির্বাচিত সরকারের মৌলিক দায়িত্বটাই হওয়া উচিত লজিক হলো ল, লজিক হলো বেসড অফ ল। অনির্বাচিত সরকারের মৌলিক দায়িত্ব কিন্তু দ্বিপাক্ষিক চায়না পাকিস্তান ভ্রমণ নয়, এবং ইউরোপ ভ্রমণ নয়, হ্যান্ডশেক নয়। ওনার কাজ হলো যে নির্বাচিত একটা নির্বাচনের ব্যবস্থা করা যাতে ইনক্লুসিভ হয়। সেটা উনি না করে উনি একজন নির্বাচিত সরকার অথবা আজীবনকালীন সরকারের মতন উনি কাজ করে বেড়াচ্ছেন, বাংলাদেশকে এই করে ফেলবেন। আপনার হাতে তো সময়ও নেই, আপনি যে এই কাজগুলো করার দায়িত্বপ্রাপ্ত নন, এবং আপনাকে কেউ এই দায়িত্ব দেয়নি। আমি রিকোয়েস্ট করবো যে আপনি নিশ্চয়ই করেন, তারপরেও বারবার যদি ডোনাল্ড ট্রাম্পের ভিডিওগুলো দেখেন, উনি কিন্তু রেফারেন্স নিয়ে বলেন যে আমি সর্বোচ্চ ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট, তাহলে জনগণ যেটা চায় সেটা আমি করব, জনগণ এটা চায় আমি এটা করব। তার অর্থ হলো যে জনগণ আমাকে ম্যান্ডেট দিয়েছে এটা করার জন্য। ওনার তো ওই ম্যান্ডেটই নেই বিদেশ ভ্রমণের। এটা তো বাংলাদেশের মানুষের যে টাকা, বাংলাদেশের করের যে টাকা, এটা দিয়ে উনি ভ্রমণ করার কোনো ধরনের পারমিশন নেই। ওনার একটাই হলো যে, যেমন আমাদেরকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় বডিটার কোনো একটা জিনিসকে ফিক্স করার জন্য, তখন আমার বডি যাতে সম্পূর্ণ এনার্জি খরচ না করে আমাকে অবচেতন করা হয়, যাতে করে জাস্ট জীবনটা বাঁচে। তাহলে ওনার তো এখন খরচ করার কোনো অধিকার নেই, ওনার শুধু দেশকে অনুক্রমে একটা নির্বাচিত, সেখানে যদি নির্বাচিত, আমার কথাটা আমি কোনো দলের পক্ষে, যে কোনো দল নির্বাচিত জনগণের ভোটে নির্বাচিত হয়ে যদি ক্ষমতা দখল করে, তার দায়িত্ব হবে দেশ ভ্রমণ করা। আর আপনি যে কথাটা বলে গেলেন পাকিস্তান কি এবং চায়না কি ওনার একমাত্র ভ্রমণস্থল, কয়দিন পরে তো সেটাও থাকবে না, কারণ দক্ষিণে বঙ্গোপসাগর, সেখানে উনি ক্রস করে কোথায় যাবেন, আর বাকি চতুর্দিকেই তো ভারতবর্ষ।
আর সেখানে বার্মার এখানে আরাকান যে বর্ডার অঞ্চল দখল করে রেখেছে সেটাকে এস্টাবলিশ করার জন্য উনি জাতিসংঘের জেনারেল সেক্রেটারিকে নিয়ে গেলেন। বাংলাদেশের মানুষ ঈদ করতে পারছে না, রোজার ইফতার করতে পারছে না, উনি আমাদের দেশে আশ্রিত মানুষগুলোকে নিয়ে জাতিসংঘের সেক্রেটারিকে নিয়ে উনি ওইখানে বসে মাথায় টুপি, উনি জীবনেও পরেননি, সেখানে টুপি বসে উনি ইফতারের ছবি প্রকাশ করছেন। সেই মানহীন। এটা বাংলাদেশের মানুষ যারা আপনারা আমাকে শুনছেন তাদের প্রতি আমার আহ্বান হলো এই যে বাংলাদেশ জন্মগতভাবেই একটি গণতান্ত্রিক এবং সম্পূর্ণভাবে বাংলাদেশ হলো বাঙালিদের জন্য। এখানে সর্বধর্মের মানুষের বসবাস থাকবে এবং এখানে কোনো ক্রমে শুধু একটি ধর্মের মানুষের বসবাস